আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো আমার মায়ের। আমার মা স্বপ্না পাত্র। মায়ের কথা আগে অনেক বলেছি আমি। বিভিন্ন প্রাকৃতিক উপায়ে নিজেকে সুস্থ রাখা, গাছের পরিচর্যা করা, এরকম নানা রকম গুণাবলী আছে, অনেক দোষও আছে, সেগুলো না হয় থাক, আজকে বরং গুণের কথাগুলি আলোচনা করা যাক। মার সঙ্গে আমার মা স্বপ্না পাত্র। মা, তোমার বয়স কত এখন? 80। তো প্রায় আজ থেকে 80 বছর আগে তুমি যখন জন্মেছিলে তখন তো সেই সময় আমাদের এত বাস, ট্রেন এসব কিছুই ছিল না। তুমি যখন প্রথম শ্বশুরবাড়ি এলে কিসে করে এলে? পালকিতে করে। আর এমনিতে যখন বিয়ের পরে যখন বাপের বাড়ি যেতে তখন কি পালকিতে করেই যেতে? হ্যাঁ। হেঁটে হেঁটে কখনো গেছো? বা বাবা হেঁটে হেঁটে কখনো গেছে? না, পালকিতে করেই যাতায়াত করতে। তো তার থেকে কতদিন পরে মনে হলো, তোমার মনে আছে কতদিন পরে বাস শুরু হলো? বাস শুরু নয়, মোটর ছিল, মোটর চালু হলো তারপরে। ওই বর্ষা শুকনো হলে, বর্ষা কাদা শুকনো হলে মোটর চলছে। বর্ষার সময় তখন তো পাকা রাস্তা ছিল না কিছু, সবই কাঁচা রাস্তা। গরুর গাড়ি যেত? হ্যাঁ, গরুর গাড়িতে করে গেছো? থেকে গরুর গাড়িতে যেত। আচ্ছা, তো সেই সময় তুমি কত দূর পড়েছো? পর্যন্ত। তোমার এমনি গল্প বই পড়তে ভালো লাগে? এমনি যে কোনো কিছু পেলেই আমি ছোটবেলায় শুনেছি তোমার কাছে যে তুমি নাকি তখন তো উনুনে জাল দিয়ে রান্না করতে, তখন উনুনে যখনই কিছু পোড়াতে যেতে কাগজ, সেটা তুমি আগে পড়ে নিতে, তারপরে পোড়াতে। আমারও সেই অভ্যাসটাই হয়ে গেছে যে কিছু আগে ফেলে দেওয়ার আগে কি লেখা আছে কাগজটাতে, সেটা ঠোঙাই হোক বা যে কোনো কাগজই হোক, একটুখানি পড়ে নেওয়ার অভ্যাস আছে। তো এখনো তুমি তাই করো তো নাকি? এখনো তো পড়াশোনায় মানে পড়ার কিছু পেলে তো পড়ো? পড়ি তো। তো যেটা বলছিলাম যে তুমি নিজেকে সুস্থ রাখার জন্য সবসময় তুমি যে কোনো প্রাকৃতিক জিনিসই ব্যবহার করো। সে সর্দি কাশি থেকে শুরু করে হাঁটু ব্যথাই হোক বা কোমরে ব্যথাই হোক বা যাই হোক, তো এগুলো তুমি কি একদম ছোটবেলা থেকেই তোমার বাবার কাছ থেকে পেয়েছো নাকি তুমি নিজে নিজেও কিছু করেছো? না না, বাবার কাছ থেকে এগুলো নয়, এগুলো বিভিন্ন কাগজ পড়ে কি অন্য কিছু পড়ে, একটু জোরে বলো। দিদির কাছে কিংবা আরো অন্য কারো কাছে কিংবা দাদুদের দেখতাম, ঠাকুমাদের দেখতাম, এসব পরিচর্যা করতো। আমি সেই সব দেখেই শিখেছি। আমার মনে থাকে সব, তারা যা করে আমি দেখতাম। তো তোমার কিছু কিছু বলবে নাকি আজকে, যে কি করে ধরো কারো সর্দি কাশি হয়েছে, তো সে কি করে নিজেকে তখন ওষুধপত্র কিছু না খেয়ে নিজেকে সুস্থ করবে? ওই সরষের তেল মাখতে হবে, নাকে দিতে হবে। চান করার সময় আমার দেখেছি আমার বড়রা সব নাকে, কানে, নাইকুণ্ডুতে সব তেল দিত, পায়ের নখে। তো এইসবেতে নাকি ওইসবে ভালো থাকে। আমি এখনো ঠাকুমাদের কথা মনে করি। এই যে দাঁতে ব্যথা হলে মরিচ থেতো করে সেই কাছে রাখতে হবে, দাঁতের কাছে রাখতে হবে, কিংবা নুন জলে কুলি করতে হবে। তারপরে এখন আবার শিখলুম এই শেষ বয়সে এসে যে ভাব নিলেও অনেক উপকার হয়। কি কি উপকার হয় ভাব নিলে? আমরা তো এখন এই করোনার সময় দেখছি, মা কিছুদিন আগে করোনা থেকে উঠলো, করোনা পজিটিভ ছিল এবং বাড়িতেই সুস্থ হয়ে গেছে কিছু ওষুধপত্র খেয়ে। কিন্তু তার আগে পর্যন্ত মা ওই যেগুলো বাড়িতে যত্ন, তুলসী পাতা, বাসক পাতা, আদা, মরিচ, এগুলো খেয়েই সুস্থ হয়েছে বেশিরভাগটাই। তারপরে শেষ দিকে এসে যখন আর সারছিল না তখন কিছু ওষুধ খেতে হয়েছে। তো এই আমরা এখন করোনার সময় আমরা দেখছি যে অনেকেই ডাক্তাররাও বলছেন যে ভাপ নিতে বা ভেপার নিয়ে নিজেদেরকে সুস্থ রাখতে, একটু আধটু শরীর খারাপ হলেই। তো তুমি এই ভাপটা নিয়ে তুমি বলছো দাঁতও ভালো রাখা যায় বা যে কোনো ব্যথাতেও সেটা খুব কাজে লাগে, কি করে?
বুঝতে পারিনি, কিন্তু আমি দেখেছি হাঁ করে গালের ভিতরে ভাবটা নিলে দাঁতের ব্যথা কমে, কিন্তু আমি মাঝে মাঝে আবার ভুলে যাই। এই কানে এরকম মারবে ভাব নিলে পরে কানেরও উপকার হয়। তুমি তো বলছো ব্যথাতেও হাঁটু ব্যথা বা কনুয়ে ব্যথা এগুলো তো বলছো ভাপ নিলে ভালো হয়, ভাপ নিয়ে কমে যায়। আমি অবশ্য নিজেই দেখলাম, খুব সম্প্রতি আমি হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, হাঁটু ফুলে গেছিল এবং খুব ভারী হয়েছিল। তো মার কথা মতো আমি একদিন ভাপ নেওয়ার পরেই কিন্তু আমার হাঁটুর ওই যে ভারী ভাবটা সেটা কিন্তু এক লহমায় কমে গেছিল। তো উপকার আমিও পেয়েছি। তো আরও একটা জিনিস তুমি তো করেছো, চোখ লাল হয়েছিল, একেবারে খুব আশ্চর্য ধরনের ভালো হয়েছিল। কিভাবে? চোখ লাল হয়েছিল, একটু একটু করকরও করছিল, কিন্তু আমি ভাবলাম যে ঠাকুমা হলুদ ন্যাকড়া করে দিত। তারপরে ভাবলাম যে আচ্ছা যদি ওই হলুদটা দিয়ে যদি ভাব নিই, কি জানি কেন মনে হলো, তাই আমি ভাব নিলাম, একদিনেই ভালো হয়ে গেল। চোখ লাল হয়ে যাওয়া বা চোখ করকর করা, সেটা ওই হলুদ জল করে ভাব নিলে পরে অনেক উপকার পাওয়া যায়। আমার ছেলেকে বললুম, আমার বড় ছেলের হয়েছিল, মানে আমাকে বলছে মা কি করবো? আমি বললাম ওই হলুদ জল, তোদের হলুদ গুঁড়ো আছে তো? হ্যাঁ, মানে ঘরের হলুদ চাই, ওই কেনা হলুদ হবে না। তো সে ওই একবার দিতেই তারও ভালো। সে তখন বললো যে না মা আমার এখন সময় নেই, আমি অফিস যাবো। একটু জল গরম করতে কতক্ষণ যাবে বলে দিয়ে এসে গেছিলো, যখন এলো তখন একবার ভালো। তো এই ভাপ নেওয়া যে এখন যে ডাক্তাররা বলছেন যে শুধুমাত্র যে করোনার জন্যই বা সর্দি কাশির জন্যই খুব উপকারী তা নয়, আমার মা বলছে যে ভাপ নেওয়াটা যে কোনো ব্যথার জন্য খুব ভালো, এমনকি চোখের জন্য খুব ভালো। এবার বলি যে মা তো শুধু এইগুলোই করে না, এবং গাছগাছরা নিয়ে প্রচন্ড পরিচর্যার মধ্যে থাকে। তো যা কিছু মা খায় কিছুই ফেলে না, মানে কোনো কিছুর বীজই তুমি ফেলো না, সবই লাগাও। সে একটা লঙ্কা হলেও সেটাও, বা লেবু হলে সেটাও। বীজ আমার বাবা বলেছিলেন যে বীজ, লঙ্কার বীজ আর খোলা না খেয়ে শুধু রসটা খাবে, আমি তাই করি। আর বীজটা তুমি লাগাও, বীজটা নষ্ট করি। হ্যাঁ, এমনকি আমি যখন পটল কাটি মা বলে যে পটলের বীজটা রেখে দিতে, সেই পটলের বীজটাও মা লাগাবে। আমি পটল বীজ শুদ্ধ রান্না করি বলে মা আমার উপর রেগে যায়, ক্ষুব্ধ হয়। তো তুমি কিভাবে গাছের পরিচর্যা করো? গাছের তেমন কিছু সার টার না দিলেও শুধু মাটি আর জল দিলে পারেই গাছ ভালো থাকে, কিন্তু ওগুলো দিলে আরো ভালো হয়। মাটিটা সবসময় গাছের গোড়ায় রাখতে হবে। একটু জোরে বলো। যে লতিয়ে পড়বে সেখানে একটা লাঠি পুঁতে দিয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। কিন্তু আমার মেয়ে শোনেনি, বললো মামলুকি গাছটা গোছ করে দেন না, তাকে ফেলে রেখে চলবে। আমার আজকে যাচ্ছিল, ছোট কাকিমা বলে আপনাকে যেতে হবে না, আমি করে দেবো, কাল দেখিয়ে দেবেন। না, আমি তো গাছের অত কিছু করি না, তুমি তো করো। গাছের প্রতি একটু ওই যে পাশের বাড়ির কে বলছিলেন কাকিমা, বললো পাশের বাড়ির বলে গাছ যে লাগায় সে জানে গাছের পরিচর্যা, সেও নাকি করে, ভাড়াটে আছে। তো তুমি তো ছোটবেলা থেকে প্রচুর গাছ লাগিয়েছো। হ্যাঁ, আমার দাদুকে দেখতাম, আমার দিকে ডেকে নিয়ে যেত টোটকা করার জন্যে। টোটকাটা কি? লাউ গাছ লাগালে যদি লাউ গাছ ঠিক না হয় তাহলে একটা ঝাঁটা কুঁচি আর কি, পোড়া কুঁচি, মুড়ি ভাজা, সেটা নিয়ে গিয়ে আমাদের হাতে দিয়ে বলবে না, নিজে সেটা লাউ নষ্ট হয়ে যায় তো, নিজে সেটা কাঁদতে যাবে, আমার দিকে বলতে হবে না 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 দিও না দিও না, হাজার লাউ হবে, আমার দিকে শিখিয়ে দিত। আমরা তাই করতাম। সেই দাদুর একটা বালতিতে কিংবা একটা কলসিতে দড়ি বেঁধে
ওই গুড়ি গুড়ি ফেলে, আমাদের পুকুরটা খুব গড়ে ছিল সেদিকে, ওই সামনেরটা গুড়ি গুড়ি ফেলে দেবে, আর সে চলে গেলে, ডুবে গেলে তাকে তুলে নেবে। এই 80 বছর বয়সেই মনে হয়। কিন্তু রাস্তার লোক, রাস্তার ধারে ছিল জায়গাটা, রাস্তার লোক দেখে বলতো বুড়ো মানুষটাকে কেন জল তুলতে দিয়েছে, কিন্তু তাকে জল তুলতে দেবে কে, সে তো নিজের থেকেই তুলে। সেই দেখে আমিও ওইরকম করতে গিয়ে একদিন পড়ে গেলাম ওই গাছের জন্য। কিন্তু গাছে তুমি কি কি কিভাবে কি জিনিস দাও, মানে সার হিসাবে? তুমি তো সব সময় ওই ঘরে যে ধরো আনাজের খোসা বা মাছ ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলোই তো দাও। এগুলো তো ফেলো না কখনো? বা জল ধরো বৃষ্টির জল তুমি তো ধরে রাখো? কলের জল খুব একটা দিইনি, ওই বৃষ্টির জল ধরে রাখি, অভাব পড়লে দিতেই হয়। এখন তো পুকুরে নামতে পারি, নামতে পারলেও আমাকে নামতে দেয় না, তাড়াতাড়ি তো একবার হয়ে উঠে। তুমি আমাকে বললে না? বলছি তুমি গাছের পরিচর্যাটা কিভাবে করো, কি 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 দিয়ে করো? ওই খোল ভিজিয়ে রেখে সেই জলটা দিই, আর শেষেরটা এমনি দূরের দিকে ঢেলে দিই। তা নাহলে ওই ডিএপি আর ইউরিয়া দিতে আমার ছেলে বারণ করেছে, কিন্তু তবুও ওই জলটা দিই, নিচেরটা দিই ওই দূরের দিকে। সেগুলো তো কেমিক্যাল সার হলো। আমি বলছি যে তুমি যেগুলো জৈব সার বলে, এই আনাজের খোসা থেকে। আনাজের খোসা প্যাকেটে করে, তা বর্ষার দিনে ওটা রাখলে আর বেশি জল হয়ে যায়, কিন্তু গ্রীষ্মকালে দিই ওই প্যাকেটের মধ্যে রেখে তাতে একটু জল দিয়ে বসিয়ে রাখি, সেটা অনেকদিন রস থাকে। আর কি করো গাছের জন্য? আর কি করো? তুমি তো মনে হয় কোনো জিনিসই ফেলো না গাছ লাগাবার জন্য। হ্যাঁ, সবসময় মনে থাকে না কি দিই। না, ঘরের যে কোনো কৌটো একটা পেলেই আর একটু মাটি পেলেই তো তুমি তার মধ্যে তো বসিয়ে গাছে লেগে যাস। কিভাবে যে সবাই বলছে সব ডুবে যাবে ডুবে যাবে, ওই জন্য সব যেখানে যা ভাঙা বালতি টালতি আসে তাতেই কুলকে গাছ, ওই এটা কি গাঁদাল গাছ সব লাগিয়ে রাখছি। যদি কিছু হয় নিয়ে চলে যাবো, ঘরের উপরে রাখবো। কোথায় নিয়ে যাবে? ঘরের ভেতরে, জিনিসটা তো নষ্ট হবে না। আর লেবু গাছ আমি মানে ওই খোকার যে বাগানটা, ওখানে আমি চলে গেলে ওরা লেবু খেতে পারবে না। তবে এখন যেতে পারিনি, ওটাই কষ্ট। গাছগুলো বন পরিষ্কার করতে পারি, খুব কষ্ট হয়। আমার বৌমা যায় শুধু লেবুটা তুলে আনে, কিন্তু কিছুই পারে না। তুমি যেরকম করো ওরকম আর সবাই করবে তুমি তো এটা আশা করতে পারো না। তাহলে তো পৃথিবীটা সবুজে সবুজ হয়ে থাকে। ফসল তুললে সবুজে সবুজ একটা পৃথিবী তো তাহলে আমরা দেখেই যেতে পারতাম। সবাই তো গাছ কাটতেই ওস্তাদ। গাছ লাগায় কজন? হ্যাঁ, সেটা দেখেছি। গাছ নষ্ট করতেও অনেক লোক আছে। তুমি তো এখন ধরো আর হাঁটতে পারো না, হাতেও তেমন কাজ করতে পারো না, ওই তো একটা চৌকিতে বসে। তুমি কি চাও যে তুমি যাদেরকে রেখে যাচ্ছ, আমাকে দিয়ে তো আর হবে না, আমাকে নিয়ে তো তুমি খুব হতাশ হয়ে যাও। আমি তো কিছুই করি না, কিন্তু তুমি ওই যে দুজন নাতি নাতনিকে যে সামনে নিয়ে এখন এইসব গাছের পরিচর্যা বা আর যা কিছু করছো, তোমার কি মনে হয় যে ওরা তোমাকে দেখে, তুমি যেমন তোমার দাদুকে দেখে এইসব করছো, তো ওরাও তোমাকে দেখে এরকম হয়ে উঠবে আস্তে আস্তে, ওই গাছ লাগানোর দিকে আগ্রহী হবে? হ্যাঁ, নাতনি করবে যেটা পছন্দ করে। আর তাই নাতি ওই সব জগতে নয়, ওর বাবার মতো। আমার বড় ছেলে যেমন গাছ লাগাতো ছেলেবেলা থেকে, এ তেমন নয়। আর তাতাইও তাই। ও কিন্তু ও তো তোমাকে জল তুলে দেয়। হ্যাঁ, তাহলে জলটা বললে তুলে দেয়। হ্যাঁ, তাহলে ওরা তো তোমাকে সাহায্য করে, মানে ওদের তো সেটা কি তুমি মনে করো যে সেটা শুধু তোমার প্রতি মায়াতে, গাছের প্রতি মায়াতে নয়? দিদির আছে, তা আমার মনে হয় তাতায়ের নেই।
সে ছোটবেলাতে এত ছোট ওরা এখনো ঠিক বোঝা যাবে না। তুমি না ছেলেবেলা দিদি কি করে লাগায়, একটা জবা গাছ একটা হাড়ির মধ্যে লাগিয়েছিল, সেটা ফুল ফুটতে গেল, কুড়ি হলো, বড় যেই হয়েছে অমনি মন মানে খেয়ে নিল। সেটা বলতেন কোথা লাগাবো কোথা লাগাবো, আর সেটা তো লাগিয়ে আমার আর মনে নেই কি হয়েছে কি জানি। কিন্তু এখন তো যা দেখা যাচ্ছে যে পৃথিবীটা ধ্বংসই হতে বসেছে, নষ্ট হতে বসেছে শুধুমাত্র এই একটু অক্সিজেনের অভাবে। একটু অক্সিজেনের প্রধান উৎসই তো আমাদের গাছ, তো সেই গাছের অভাবে আর মানুষের নানা রকম বদভ্যাসের জন্য, যেমন প্রচন্ড পরিমাণে প্লাস্টিক ব্যবহার। আমরা এখন মাটি খুঁড়তে গেলেই দেখি যে মাটির তলায় হাজার হাজার প্লাস্টিক বেরোচ্ছে, শুধু মাটির থেকে বেশি বোধহয় এখন প্লাস্টিক বেরোয় মাটি খুঁড়লে। তো পৃথিবীটা তো প্রায় ধ্বংসই হতে বসেছে আমাদের জন্যই। তুমি কি, তোমার তো ধরো 80 বছর বয়স হয়ে গেছে, তো তুমি তো এখন চাও যে এইরকমই একটা পৃথিবী দেখে যেতে, যাতে সব মানুষ গাছ লাগাচ্ছে, সব মানুষ গাছের যত্ন করছে, পরিচর্যা করছে, তাই চাও তো নাকি? সেটা সম্ভব না, সব মানুষ তো এক হয় না। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা বলে, আমি বলি সবাই কেন একরকম হয়, কিন্তু আমার ছেলে মেয়েরা আমাকে বকে। বৈচিত্র্যই এই পৃথিবীটার মূল উপাদান। প্রত্যেকের মধ্যে বৈচিত্র্য আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। সব মানুষ কি করে এক হবে? কিন্তু অন্তত এই একটা জায়গায়, অন্তত নিজেদের পরিবেশ রক্ষা করার জন্য যদি সব মানুষ এক হতো, তাহলে হয়তো আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবীতে বাঁচতে পারতাম, বা আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারতাম। সেটা ঠিক, সেটা হয়তো হলো না। ঠিক আছে, এই যে ভাব নেওয়া হয়, শিউলি পাতা, বাকস পাতা, আমাকে একজন ডাক্তার বলেছিল, আর একটা তুলসী পাতা একসঙ্গে দিয়ে যদি ওই ভাবটা নেওয়া হয় আরো ভালো। শিউলি পাতা, বাসক পাতা আর তুলসী পাতা। কিন্তু আমার মা মেয়ে তো বলবে না, আমার অত সময় নেই, তুমি ফোনটা রাখো। ঠিকই, তোমার কথা তোমার মেয়েরাই শুনলো না, মেয়ে ছেলেই শুনলো না, আর সারা অন্যরা শুনবে কি করে? ঠিক আছে, দেখো তোমার ছেলে মেয়েরা তো শুনলো না, অন্য কেউ যদি শুনে তাদের যদি উপকার হয় সেটাই তোমার লাভ। সেই জন্যই তোমাকে এটা বলতে বললাম, যাতে তোমার অবাধ্য ছেলে মেয়ের মতো যারা নয়, যারা অনেক বাধ্য, তারা যাতে এইগুলো করে ভালো থাকে। ঠিক আছে?